শপথ অনুষ্ঠানে ভারত থেকে বাংলাদেশে আসায় নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব দিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই উৎসবের আমেজ। লাল সবুজ পতাকায় সাজানো মাঠ, হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়। বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের পর তারেক রহমান নিজে এগিয়ে গিয়ে মোদীকে একটি সুন্দর ফুলের মালা পরিয়ে দেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। সকাল 10টায় শুরু হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান। তারপর বিকেল 3টায় মূল অনুষ্ঠান, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ। তারেক রহমান দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলেন, আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি সংবিধান ও আইনের প্রতি অটুট আনুগত্য রাখব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এবং জনগণের কল্যাণে নিরলস কাজ করব। শপথ শেষে তুমুল করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে বিশেষ করে নজর কাড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি। পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে প্রথমে তার আসা নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মোদী সিদ্ধান্ত নেন ঢাকায় আসার। তার সফরকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। শপথের পর তারেক রহমান মঞ্চ থেকে নেমে সরাসরি মোদীর কাছে যান। একটি লাল সোনালী ফুলের মালা হাতে নিয়ে তিনি মোদীর গলায় পরিয়ে দেন। দুজন পরস্পরকে জড়িয়ে ধরেন, হাসি মুখে কথা বলেন। তারেক রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীজির এই সৌজন্যমূলক সফর আমাদের জন্য অত্যন্ত সম্মানের। দুই দেশের ভাইচারা সম্পর্ক আরো মজবুত হবে। মোদী উত্তরে বলেন, বাংলাদেশের নতুন যাত্রায় আমরা পাশে আছি। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে এটাকে ফুলের মালা কূটনীতি বলে অভিহিত করছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, চীনের একজন উচ্চ পদস্থ প্রতিনিধি, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ 13টি দেশের প্রতিনিধি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সরকার জনগণের আশা পূরণ করবে। শপথের পর তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এখন সময় পরিবর্তনের। দুর্নীতিমুক্ত প্রশাসন, অর্থনৈতিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আমাদের অগ্রাধিকার। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, এটাকে আরো উচ্চতায় নিয়ে যাব। অনুষ্ঠান শেষে তারেক রহমান মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন। সূত্র জানায়, দুজনেই সীমান্ত বাণিজ্য, পানি বন্টন, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মোদী তারেককে আমন্ত্রণ জানান শিগগিরই ভারত সফরের জন্য। এই দিনটি বাংলাদেশের জন্য শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, কূটনৈতিক সাফল্যেরও। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো ফুলের মালা ও উষ্ণ করমর্দনের মধ্য দিয়ে। দেশবাসী এখন আশাবাদী, এই সরকার সত্যিকারের পরিবর্তন আনবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ, নরেন্দ্র মোদীর উপস্থিতি এবং ফুলের মালা পরানোর মুহূর্ত দিয়ে নতুন যাত্রা শুরু হলো। এটি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। জনগণের আশা, গণতন্ত্রের বিজয় এবং কূটনৈতিক উষ্ণতার মিলিত প্রতীক হয়ে উঠল এই দিন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার পথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের ফলাফল কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কাঠামোতে এক অনন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সংসদীয় পদ্ধতিতে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনকারী হিসেবে। তবে এর চেয়েও বড় বিস্ময়কর ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বয়স। 60 বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম রেকর্ড বইয়ে তুললেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক ব্যতিক্রমী ঘটনা, যেখানে সাধারণত সরকার প্রধানরা তাদের 50-এর কোঠায় বা তারও আগে ক্ষমতায় আসীন হয়েছেন। তবে বয়স তাকে প্রবীণত্বের তকমা দিলেও তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণে তিনি যে সমসাময়িক যে কোনো নেতার চেয়ে অগ্রগামী
তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায়। তারেক রহমানের 60 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে দেশের রাজনৈতিক ও গবেষণামূলক মহলে ব্যাপক বিশ্লেষণ চলছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 46 বছর। শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল 52 বছর। পরবর্তীতে 90-এর দশকে সংসদীয় গণতন্ত্র ফেরার পর বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল 46 বছর। অন্যদিকে শেখ হাসিনা 1996 সালে প্রথমবারের মতো যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল 49 বছর। সে তুলনায় তারেক রহমানের 60 বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশ্লেষকরা দেখছেন এক পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক হিসেবে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত 36 বাংলোবাড়ি অ্যাপার্টমেন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 36টি বাংলোবাড়ি অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে 24টি বাংলোবাড়ি ও 12টি অ্যাপার্টমেন্ট। এসব বাংলোবাড়ি অ্যাপার্টমেন্টের অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে। এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। বাংলোবাড়ি অ্যাপার্টমেন্টগুলোর কিছু ইতোমধ্যে খালি হয়েছে, অন্যগুলোই এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা। দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে, নতুন মন্ত্রিসভার আকার 35 থেকে 37 সদস্যের হতে পারে। এর মধ্যে 26 থেকে 27 জন পূর্ণ মন্ত্রী হতে পারে। প্রতিমন্ত্রী করা হতে পারে 9 থেকে 10 জনকে। শেষ মুহূর্তে আরো 1 বা 2 জন যোগ হতে পারে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে মন্ত্রীপাড়ার বাংলোবাড়ি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলোবাড়ি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন, কেউ কেউ কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। কিছু এখন খালি আছে, বাকিগুলো শিগগির খালি হবে। বাংলোবাড়ি অ্যাপার্টমেন্টগুলো সংস্কারে কিছু সময় লাগতে পারে, তারপর মন্ত্রী প্রতিমন্ত্রীরা উঠতে পারবেন। যত দ্রুত সম্ভব বাংলোবাড়ি ছেড়ে দিতে অবসরে যাওয়া 4 জন বিচারপতিকে গতকাল রোববার চিঠি দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। তাদের 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। অবসরে যাওয়া আরেকজন বিচারপতিকে আগামী মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। আওয়ামী লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে দলটি 209টি আসন পেয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও সীমিত উপস্থিতি নিশ্চিত করেছে। এই নির্বাচন ও ফলাফলের উপর শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিও নির্ভর করছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নির্ভর করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর। নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বয়কটের অবস্থান নিলেও মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক কৌশলগতভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধ অবস্থায় থাকা একটি বড় দলের ভোট ব্যাংক অন্য একটি শক্তির দিকে সরে যাওয়া অস্বাভাবিক নয়। আর এই বাস্তবতা থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ওপর, বিশেষ করে তারেক রহমানের ওপর। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। এই বক্তব্যকে রাজনৈতিক মহল কেবল ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছে না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শক্তির প্রতি এমন ভাষা ক্ষমতাসীন দলের সম্ভাব্য অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। জোর গুঞ্জন আছে, নির্বাচনে আগে তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের একটা সমঝোতা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেবে।